মার্কিন পণ্যে ট্যারিফ ছাড় সরকারের বছরে ২,০০০ কোটির বেশি রাজস্ব হারানোর শঙ্কা। বাড়তি শুল্ক এড়াতে ৫ জুলাইয়ের মধ্যে পোশাক রফতানির তোড়জোড়। কোরবানির পর যশোরের রাজার হাটে বসেছে দ্বিতীয় চামড়ার হাট। লবণজাত চামড়া বিক্রি করতে এসে হতাশ মৌসুমি ব্যবসায়ী, নামমাত্র দাম পাওয়ার অভিযোগ। ঈদের পর পর্যটকের ঢল পার্বত্য জেলা বান্দরবানে। পরিপূর্ণ হোটেল মোটেল রিসোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো ভ্রমণ পিপাসু, স্বজনদের সঙ্গে ছুটি উপভোগে মাতোয়ারা। ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। তেল সরবরাহ ব্যাপক ব্যাহত হওয়ার শঙ্কা। শুক্রবার এক লাফে 7% বেশি বাড়ল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এবং একের পর এক দুর্ঘটনায় মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। প্রশ্নবিদ্ধ নিরাপত্তা। সবচেয়ে নিরাপদ খ্যাত 787 ড্রিমলাইনার বিধ্বস্তে শেয়ার বাজারে ধস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে শতাধিক মার্কিন পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে সরকার। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মে একই সুবিধা দিতে হবে অন্য দেশকেও। সিপিডি বলছে, শীর্ষ ৩ মার্কিন পণ্যে শূন্য শুল্কের সুবিধা অন্য দেশকেও দেয়া হলে বছরে ২,০০০ কোটি টাকার বেশি রাজস্ব হারাবে সরকার। আর্থিক ক্ষতি এড়াতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। শুভ খানের রিপোর্ট। ২০২৪ সালে সর্ববৃহৎ রফতানি বাজার যুক্তরাষ্ট্রে প্রায় $840 কোটি পণ্য রফতানি করেছে বাংলাদেশ, যার মধ্যে তৈরি পোশাক থেকেই এসেছে $734 কোটি। এমন দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের মধ্যেই গেল ২রা এপ্রিল বাংলাদেশি পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। বিপাকে পড়েন দেশীয় উদ্যোক্তারা। যদিও আমদানি রপ্তানি পার্থক্য কমানো সহ বেশ কিছু শর্তে ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে ওই সিদ্ধান্ত। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুতা, এলপিজির উপাদান, গ্যাস টারবাইন, স্পিনিং মিলের যন্ত্রাংশ সহ ১১০টি মার্কিন পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেন অর্থ উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার। এতে কাঁচামাল সহ বিভিন্ন পণ্য আমদানিতে ব্যয় কমায় সুবিধা পাওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। কিছু জিনিস ইম্পোর্ট ওইসব দেশকে প্রায়োরিটি দিতে হবে যেসব দেশে আমাদের এক্সপোর্ট আমরা বাড়াতে পারবো। ইউএস কটন ইম্পোর্ট এবং ইউসেজ বাড়বে বাংলাদেশে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মে মার্কিন পণ্যে দেওয়ার সুবিধা দিতে হবে অন্য দেশকেও। এনবিআর এর তথ্য, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা $291 কোটি পণ্য থেকে সরকার শুল্ক পেয়েছে $18 কোটি। বিপরীতে $845 কোটি বাংলাদেশি পণ্য থেকে $127 কোটি শুল্ক আদায় করেছে যুক্তরাষ্ট্র। সিপিডি বলছে, গত বছর আমদানি হওয়া মার্কিন স্ক্র্যাপ, এলপিজির উপাদান বিউটেন্স ও প্রোপেন থেকে $6 কোটি 16 লাখ শুল্ক পাওয়া গেছে। এই ৩ পণ্যের শুল্কমুক্ত সুবিধা অন্য দেশ পেলে বছরে ২,০০০ কোটি টাকার বেশি রাজস্ব হারাবে সরকার। আপাতত এই যে শুল্কগুলো ছাড় দেওয়া হচ্ছে, তো সেই জায়গাতে আমি মনে করি যে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য উপকার নিয়ে আসবে। কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি একটা মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, এবং সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে বড় আকারের রাজস্ব হারানোর কোনো ভয় আমাদের থাকবে না। কোস্টারিকা, বাহরাইন, জর্ডান সহ বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। ট্রাম্পের শুল্ক হার এড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক প্রবেশে এবার ভিন্ন কৌশল নিয়েছেন গার্মেন্টস মালিকরা। সম্প্রতি তৈরি করা সব পোশাক ৫ জুলাইয়ের মধ্যে একসঙ্গে জাহাজে তুলে দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে পোশাক রফতানিতে অগ্রাধিকার ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আশরাফুল আলম মামুনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আদালতে গড়ালো এখনো কাটেনি জটিলতা। এর মধ্যে আগামী ৯ জুলাই শেষ হচ্ছে পাল্টা শুল্ক স্থগিতের ৩ মাস। আগে ১৫% শুল্ক আদায় হলো, এখন ঘোষণা করা হয়েছে ৩৭%।
এই অবস্থায় সাময়িক সময়ের জন্য হলো ট্রাম্পের ট্যারিফ এড়াতে ভিন্ন কৌশল নিয়েছেন বিদেশি ক্রেতারা। আমাদের বায়ার আমাদেরকে একটা টাইমলাইন দিয়ে দিয়েছে যে তোমরা এই আমাদের যে অর্ডারগুলি বর্তমান অর্ডারগুলি এই 5 তারিখের আগে শিপমেন্ট করতে হবে। গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন সম্প্রতি অর্ডার পাওয়া সব তৈরি পোশাক আগামী 5 জুলাইয়ের মধ্যে জাহাজে পাঠানোর কাজ শেষ করতে হবে। এমনকি গত 2 মাসে শুধু চট্টগ্রাম বন্দর দিয়ে 4 লাখের বেশি কন্টেনার ভর্তি কাঁচামাল পাঠিয়েছেন বিদেশি ক্রেতারা। এখনও বন্দরে পণ্যবাহী 40,000-এর বেশি কন্টেনার রয়েছে। কোনো ব্যবসার কিন্তু 35% প্রফিট হয় না, তাহলে সেটা যখন ওকে দিতে হবে, বায়ারকে দিতে হবে, না হলে আমাদের ম্যানুফ্যাকচারকে দিতে হবে, তাহলে সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাড়াতাড়ি আপনার এক্সপোর্টটা করা অতীব জরুরি। তৈরি পোশাক রপ্তানিতে কাজ করে 21টি বেসরকারি অফডক। স্বাভাবিক সময়ে এইসব অফডক গার্মেন্টস পণ্য বোঝাই 2000 কন্টেনার রপ্তানি করলেও সম্প্রতি তা 3000 ছাড়িয়ে গেছে। আমরা আগে 2000 থেকে 2200 টিউ তৈরি পোশাক জাহাজীকরণ করেছি, এখন করছি প্রায় 3000 থেকে 3500 টিউ। বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাড়তি শুল্ক ছাড়া পণ্য পাঠাতে বন্দরের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ঈদের বন্ধে বায়ার প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত কাঁচামাল আসতে থাকায় বন্দরে কন্টেনার জটের আশঙ্কা তৈরি হয়েছে। কাস্টমস এখানে যেন কোনো ধরনের আমাদের মাল শিপমেন্ট করতে বা মাল রিলিজ করতে যেন কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয় আর কি। এই অবস্থায় গার্মেন্টস শিল্পের আমদানি করা কাঁচামালের ডেলিভারি দ্রুত করার পাশাপাশি পোশাক রপ্তানিতে অগ্রাধিকার ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর থেকে যে তাদের লোডিংয়ের যে প্রায়োরিটিটা রয়েছে সেটাও আমরা প্রায়োরিটিটা দেওয়ার চেষ্টা করব, যাতে তাদের পণ্য সঠিক সময়ে তাদের কনসাইনির কাছে পৌঁছাতে পারে। 2024 সালে বাংলাদেশ থেকে প্রায় 836 কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। আমদানি করা কাঁচামাল যেমন সরাসরি চলে যাচ্ছে গার্মেন্টস কারখানায়, ঠিক তেমনি প্রস্তুতকৃত তৈরি পোশাক অফডক হয়ে উড়ে যাচ্ছে কন্টেনারে, আর এইসব কন্টেনার পাঠিয়ে দেওয়া হচ্ছে জাহাজে করে গন্তব্যে। চট্টগ্রামের এসআক ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। ঈদের দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে অফিস আদালত, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার তোহা খান তামিম, সিরাজগঞ্জের কড্ডার মোড়ে রিঙ্কু কুন্ডু এবং চাঁদপুর লঞ্চ টার্মিনালে আছেন ফারুক আহমদ। সরাসরি শুরুতে যাচ্ছি তামিমের কাছে। প্রিয়জনের সাথে ঈদের সুখস্মৃতি কাটিয়ে বাস্তবতা আর ব্যস্ততার দৌড়ে নগরীতে ফিরছেন মানুষ। আমরা সকাল থেকে লক্ষ্য করছি উত্তরবঙ্গ সহ চট্টগ্রামের বিভিন্ন রুট থেকে কিন্তু ট্রেন ইতিমধ্যে প্ল্যাটফর্মে চলে এসেছে এবং হাজার হাজার যাত্রী নিয়ে তারা ইতিমধ্যে নগরীতে প্রবেশ করেছে। ঈদের আজকে ছুটির শেষ এবং সেই ছুটির শেষ পর্যায়ে এসে মানুষ বলা যায় যে স্বস্তিতেই তারা নগরীতে প্রবেশ করছেন তাদের জীবন জীবিকার তাগিদে। আজকে ঈদের যে ছুটি সর্বশেষ দিন এবং এই ছুটির পরে আগামীকাল থেকে পূর্ণদমে সরকারি বেসরকারি সব অফিস আদালত খুলে যাবে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। ইতিমধ্যেই অনেক প্রতিষ্ঠান খুলে গিয়েছে, অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। যারা যাত্রী তারা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ ছুটির কারণে তারা থেমে থেমে এই যে ঈদ যাত্রা সেই ঈদ যাত্রাটা তারা করতে পারছেন, যার দরুন কোনো ধরনের কোনো ভোগান্তি এবং ঝক্কি ঝামেলা ছাড়াই তারা ফিরতে পারছেন। আজকে বলে রাখি রেলপথে যাত্রার আজকে ফিরতি যাত্রার ষষ্ঠ দিন চলছে এবং এই ষষ্ঠ দিনে এসে আমরা লক্ষ্য করছি যে খুব যে একেবারে মানুষের ভোগান্তি এবং প্রত্যেকটি ট্রেনে যে একেবারে গিজগিজ করছে মানুষ এমনটি নয়, অর্থাৎ খুব বেশি ভিড় না থাকলেও একেবারে বলা যায় যাত্রী বোঝাই করে প্রতিটি ট্রেনই আসছে এবং যাত্রীদের মধ্যে কোনো ধরনের কোনো অভিযোগ আমরা আসলে পাইনি। তারা বলছেন যাওয়ার পথে যেমন স্বস্তি নিয়ে তারা গিয়েছেন এবং আসার পথেও তারা ঠিক একইভাবে স্বস্তিতে এসেছেন। ভিন্ন চিত্র রয়েছে, অনেকে সিট পাননি, তারা দাঁড়িয়ে এসেছেন কিন্তু তাদের কাছে কষ্ট মনে হয়নি। অর্থাৎ প্রিয়জনের সাথে ঈদ আনন্দ কাটিয়ে এসে মোটামুটিভাবে তারা যারা দাঁড়িয়ে এসেছেন তারাও বলছেন যে স্বস্তি নিয়ে তারা রাজধানীতে ফিরতে পেরেছেন। তো সব মিলিয়ে বলা যায় সকাল থেকে অনেকগুলো ট্রেন ইতিমধ্যে প্ল্যাটফর্মে ভিড়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেনগুলো রয়েছে, রংপুর এক্সপ্রেস রয়েছে, রাজশাহী থেকে ছেড়ে আসা যে ট্রেন সেই ট্রেন ভরে এসেছে। এছাড়া চট্টগ্রাম থেকে যে ট্রেনগুলো এসেছে সেগুলো কিন্তু চলে এসেছে এবং একইভাবে কিন্তু মানুষ যে ছেড়ে যাওয়ার অর্থাৎ প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার ঢাকা থেকে ছেড়ে যাওয়ার যে প্রবণতা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। তো এই ছিল রেলপথে যাত্রার খবর। কমলাপুর থেকে আমরা এখন চলে যাব সিরাজগঞ্জে, সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু, তিনি জানাবেন সড়ক পথের খবর। বিভিন্ন জেলা থেকে যারা
যানবাহনের প্রচুর চাপ রয়েছে, বেলা বাড়ার সাথে সাথে সেই যানবাহনের চাপ কিন্তু বাড়ছে, অর্থাৎ এই সকল আমরা এই সকল যানবাহনের সংখ্যা কিন্তু আসলে বাড়ছে এবং আজকে কিন্তু প্রচুর যাত্রী চাপ রয়েছে। অনেকে যানবাহনের না পেয়ে আমরা দেখেছি যে খোলা ট্রাক বা পিকআপে করে কিন্তু আসলে বাড়ি ফিরছে এবং আমরা যেটি দেখেছি যে এই যে যাত্রীরা যেটি অভিযোগ করেছে যে যানবাহন অর্থাৎ যাত্রীবাহী বাসের ভাড়া কিন্তু স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ নেওয়া হচ্ছে, তারা সেটি আমাদের কাছে বারবারই অভিযোগ করেছে। একটি কথা যে উত্তরবঙ্গ অর্থাৎ যদি বলি যে বগুড়া বা রংপুর, গাইবান্ধা এইসব জেলা থেকে যারা এই যমুনা সেতু দ্বিগুণ নেওয়া হচ্ছে, তারা সেটি আমাদের কাছে বারবারই অভিযোগ ভোগান্তি নিয়ে আজকে কিন্তু আসলে তাদের রাজধানীতে সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আমরা যদি দেখতে পাচ্ছি আজকে কিন্তু যানবাহনের চাপ অনেকটা, যদি বলি যে যমুনা সেতু চত্বর থেকে নলকা পর্যন্ত কিন্তু আসলে ভোগান্তি নিয়ে কিন্তু আসলে মানুষ ঈদ শেষে রাজধানীতে ফিরছে। তো এই ছিল সিরাজগঞ্জের মহাসড়ক থেকে আমার কাছে কর্মচারী মানুষের সবচেয়ে খবর। আমরা চলে যাবো ঈদকে কেন্দ্র করে টানা 10 দিনের যে ছুটি ঈদকে কেন্দ্র করে টানা 10 দিনের যে ছুটি সেটি আজই শেষ হচ্ছে। তারপর থেকে আবারও কর্মের চাকা ঘুরবে। তো সড়কপথ, নৌপথ, রেলপথ সব পথে কিন্তু এখন মানুষের মিছিল, অর্থাৎ সব মানুষজন ছুটছেন রাজধানীমুখী। তারা কর্মের তাগিদে ফিরে যাচ্ছেন নারীর টানে। যে গ্রামে ফিরেছিলেন স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য, সেই মুহূর্তটি তাদের শেষ হয়েছে। আমি সকাল থেকে আছিলাম চাঁদপুর লঞ্চ টার্মিনালে, এখন অবস্থান করছি। আমি লক্ষ্য করেছি যে প্রতি 8 ঘন্টা পর পর চাঁদপুর থেকে যাত্রীবাহী যে লঞ্চগুলো আছে সেগুলো শুধু রাজধানীর সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে না, যে আশপাশের যে জেলা আছে সেখানে ছুটে যাচ্ছে। আর চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে যে শুধু চাঁদপুরের লোকজন তা নয়, আশপাশের আরও 5-7টি জেলার লোকজন কিন্তু যাতায়াত করে থাকেন এবং আরামদায়ক এবং নিরাপদ হয় এবারে নৌপথে যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করছেন এবং ভাড়া নিয়ে তাদের মধ্যেও কিন্তু কোনো অনুযোগ নাই, অর্থাৎ সবাই কিন্তু স্বস্তির মধ্যে আছেন এবং মানুষের মধ্যে যে একটা তৃপ্তির ভাব অর্থাৎ আত্মতৃপ্তি, সেটি হলো যে তারা খুব আনন্দের সঙ্গে যাচ্ছেন। একদিকে প্রচণ্ড তাপ প্রবাহ, তার মধ্যে কিন্তু মানুষজন ছুটছেন। আর আমরা এই চাঁদপুর লঞ্চ টার্মিনালে যদি আমরা নিরাপত্তা ব্যবস্থাটি দেখি, সেখানে কিন্তু কোস্টগার্ড আছে। কোস্টগার্ডের সঙ্গে আমরা বিআরডব্লিউটি এর যে অন্যান্য লজিস্টিক সাপোর্টগুলো আছে সেখানেও কিন্তু তারা কিন্তু কাজ করছেন। ফায়ার সার্ভিস কাজ করছেন, নৌ পুলিশ কাজ করছেন, এমনকি অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে অর্থাৎ সরকারি প্রশাসনে, তারাও কিন্তু চাঁদপুর লঞ্চ টার্মিনালে একটা বিশেষ নজরদারি রেখেছে। সঙ্গত কারণে আমরা বলতে পারি যে চাঁদপুর থেকে এখন যে যাত্রীবাহী লঞ্চগুলো অর্থাৎ বড় আকৃতির যে লঞ্চগুলো আছে সেগুলো কিন্তু ছুটছেন রাজধানী সদরঘাটের পক্ষে এবং মানুষের এই যে কোলাহল, একটা ব্যস্ততা, আসলে এটি চাঁদপুর লঞ্চ টার্মিনালের একটা চিরাচরিত রূপ এবং সেটি কিন্তু ঈদ উৎসব এলে কিন্তু আরেকটি নতুন মাত্রা যোগ করে দেয় এবং সেই মাত্রাটির কারণেই কিন্তু চাঁদপুরের লঞ্চ টার্মিনালের সেই পুরনো যে একটা ঐতিহ্য আছে সেটি কিন্তু ফিরে আসে, আবার মধ্যে কিন্তু এর একটা ছেদ ঘটে। তবে উৎসবকে যখনই মানুষ আপন করে নেয় তখনই কিন্তু আপনজনের কাছে কিন্তু সেই মানুষজন ছুটে আসে। আর চাঁদপুরের এই লঞ্চ টার্মিনালের যে চিত্রটি বলি, যে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 10টি যাত্রীবাহী লঞ্চ চাঁদপুর লঞ্চ টার্মিনাল রাজধানী সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং সেই লঞ্চগুলো 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে কিন্তু তারা গন্তব্যে পৌঁছে যাবে এবং প্রতিটি যাত্রীবাহী লঞ্চে আমরা যেটি লক্ষ্য করেছি যে ধারণ ক্ষমতা চাইতেও যদি বাড়তি যাত্রী নিয়ে যাতায়াত করে থাকে, তার মধ্যেও কিন্তু মানুষজনের মধ্যে এক ধরনের একটা স্বস্তি আছে এবং মানুষজন বেশ উৎফুল্ল হয়ে কিন্তু যারা যাচ্ছে এবং মানুষজন বেশ স্বস্তির মধ্যে আছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে গ্রামে যে 10 দিন ঈদের আনন্দ তারা ভাগাভাগি করেছেন সেটি কিন্তু নিমিষে ভুলে যাচ্ছেন কর্মস্থলে যাওয়ার তাগিদে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর লঞ্চ টার্মিনালে কর্মস্থলে ফেরা মানুষদের নিয়ে সবশেষ। ঈদের ছুটি শেষে রাজধানীমুখ মানুষের ফিরতি যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। পর্যটকের ঢল নেমেছে পার্বত্য জেলা বান্দরবানে। দীর্ঘদিন পর চেনা রূপে ফিরেছে জেলার সকল দর্শনীয় স্থান। হোটেল, মোটেল, রিসোর্টগুলোও পরিপূর্ণ। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সতর্ক ট্যুরিস্ট পুলিশ। সোহেল কান্তিনাথের ছবিতে NA জাকিরের রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে পাহাড়ের চূড়ায় পর্যটকদের ভিড়।
অনেকে আবার চাঁদের গাড়িতে করে ছুটছেন বিভিন্ন পর্যটন স্পটে। ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে পার্বত্য জেলা বান্দরবানে। দীর্ঘদিন পর চেনারূপে ফিরেছে জেলার সব দর্শনীয় স্থান। হোটেল মোটেল রিসোর্টগুলো পূর্ণ। রোমা ও থানচির নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় ভিড় আরো বেড়েছে। অবকাশ যাপনে প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ দর্শনার্থীরা। পাহাড়ি কন্যা, এর জন্য অবশ্যই ভালো লাগছে বান্দরবনে এসে, এবং পাহাড় দেখে তো আরো অভিভূত হয়ে গিয়েছি। আমার এখানে অনেক ভালো লাগছে, মেঘ দেখেছি, পাহাড় দেখেছি, সুন্দর গাছগাছালি এবং এত সুন্দর ডেকোরেশন, মানে সত্যিই মনোমুগ্ধকর। অন্য কোথাও যায় সেখানে না যে আগে বান্দরবন আসা উচিত, কারণ বান্দরবনে অনেক অনেক জায়গা আছে দেখার মতো। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সতর্ক টুরিস্ট পুলিশ। 2 শিফটে আমরা ডিউটি বন্টন করেছি, পাশাপাশি সিভিল পোশাকেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দূরবর্তী যে পর্যটক স্পটগুলো আছে জেলা পুলিশের সাথে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। পর্যটন ব্যবসায়ীদের তথ্য মতে এবার ঈদের ছুটিতে বান্দরবানে 50,000-এর বেশি পর্যটকের সমাগম হয়েছে। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। আজহার টানা ছুটিতে সৈকতে ভিড় করেছে লাখো পর্যটক। পরিবার পরিজন নিয়ে মেতেছেন ঈদ আনন্দে। এই মুহূর্তে বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের যে লম্বা ছুটির 10 দিন, সেই 10 দিনের আজকে শেষ দিন। যেহেতু শেষ দিন, সেটি লক্ষ্য করছে আমরা অন্যান্য দিনের তুলনায় আজকেও বিপুল সংখ্যক পর্যটক সৈকতে ভিড় করেছে। পর্যটন ব্যবসায়ী কিংবা পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছে, কক্সবাজারে গত ঈদ থেকে আজকে পর্যন্ত যেহেতু টানা 8 দিন, সেই 8 দিনে প্রায় কক্সবাজারে 8 থেকে 9 লাখ পর্যটকের সমাগম হয়েছে এবং পর্যটকের সমাগমের কারণেই কিন্তু এখানকার পর্যটন ব্যবসা ব্যাপক চাঙ্গা। যেটি বলা হচ্ছে 8 লাখ থেকে 9 লাখ পর্যটকে কক্সবাজারে প্রায় 700 থেকে 800 কোটি টাকার ব্যবসা হয়েছে গত 8 দিনে। আমরা আজকেও লক্ষ্য করছি সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে বিপুল সংখ্যক পর্যটক। এসব পর্যটক সমুদ্রের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে কিন্তু সমুদ্র স্নান করছে, অনেকে টিউব নিয়ে গা ভাসাচ্ছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি প্রিয়জনের সঙ্গে প্রিয় মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করছে। নোনা জলে যেমন পর্যটকের চাপ বেশি, ঠিক তেমনি আমরা বালিয়াড়িতেও লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক যারা সমুদ্র উপভোগ করছে। অনেকে পরিবার পরিজন নিয়ে সমুদ্রের বালিয়াড়িতে দাঁড়িয়ে রয়েছে, সমুদ্র দেখছে, আবার অনেকে কিটকটে বসে সমুদ্র দেখছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি বালুচরে বালি নিয়ে তারা বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করছে। এভাবে আনন্দঘন মুহূর্তগুলো কাটছে। শুধু এক বয়সের লোক না, এখানে ছোট থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সের লোকের সমাগম হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। এসব মানুষ এর যে সমাগম, এই সমাগমে আসলে একটি মিলন মেলায় পরিণত হয়েছে। আমরা অনেক পর্যটকের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছে, যেহেতু ঈদের টানা ছুটি আজকে শেষ দিন, সেই শেষ দিনে তারা আজকে সারাদিন কক্সবাজারের সমুদ্র সৈকত সহ যেখানে অন্যান্য যে সমুদ্রের ছাড়াও যে ইনানি, হিমছড়ি, পাতুয়াটেক, মেরিন ড্রাইভ, ব্রাহ্ম বৌদ্ধবিহার, আদিনাথ মন্দির, দুলাদারা সাফারি পার্ক রয়েছে, এসব বিনোদনের স্পটও ঘুরে বেড়াবেন এবং রাতে তারা পুনরায় স্ব গন্তব্যে ফিরে যাবেন। যেহেতু ঈদের ছুটি আজকে শেষ হচ্ছে, সেই ক্ষেত্রে কালকে থেকে আবার কর্মক্ষেত্রে ফিরে যাবেন নতুন উদ্দীপনায়, তেমনটাই বলছেন এখানকার যারা আগত পর্যটকরা। তবে আমরা লক্ষ্য করছি যেহেতু বিপুল সংখ্যক পর্যটক, এই পর্যটকের যারা এখানে ব্যবসা বাণিজ্য করছেন তারা আসলে ব্যস্ত সময় পার করছেন। যেমন জেট স্কি যারা চালাচ্ছেন সমুদ্রের যে নোনা জলে, তারাও যেমন ব্যস্ত হয়ে পড়েছেন, ঠিক তেমনি কক্সবাজার সমুদ্রকে 700 ফটোগ্রাফার রয়েছে, এসব ফটোগ্রাফার পর্যটকদের ছবি তুলতে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে বিচ বাইক চালক রয়েছে, বিচ বাইক চালক থেকে শুরু করে ঘোড়াওয়ালা সবাই কিন্তু পর্যটকদের যে আনন্দের খোরাক বা যেটি রাইডস বলা হয় সেই রাইডগুলোতে ঘুরে বেড়াচ্ছেন এবং যার কারণে ব্যবসায়ীরা ব্যস্ত সময়ে পার করছে। শুধু এসবে নয়, আমরা লক্ষ্য করছি সামগ্রী থেকে শুরু করে বার্মিজ পণ্যের যে দোকানগুলো রয়েছে, এই সব দোকানেও কিন্তু পর্যটকের বাড়তি চাপ রয়েছে। 5 শতাধিক হোটেল রয়েছে, এসব হোটেলেও কিন্তু পর্যটকের কানায় কানায় পূর্ণ। তবে আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। এখানে নিরাপত্তার দায়িত্বে ট্যুরিস্ট পুলিশ থেকে শুরু করে লাইফগার্ড কর্মীরা সর্বদা সজাগ ছিল। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।
যশোরের রাজারহাটে ঈদ পরবর্তী দ্বিতীয় চামড়ার হাট বসেছে। বিভিন্ন জেলা থেকে লবণজাত চামড়া নিয়ে এসেছেন মৌসুমী ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। ঈদ পরবর্তী দ্বিতীয় চামড়ার হাট যেভাবে জমার কথা আসলে সেইভাবে জমেনি যশোরের আজকের এই রাজারহাটের চামড়ার হাট। আজকে প্রায় এখানে 20,000 মতো চামড়া উঠেছে, কিন্তু এর আগের বছরগুলোতে এই হাটে ঈদ পরবর্তী দ্বিতীয় হাট যেটি শনিবারের হাট, সে হাটে কিন্তু প্রায় 40,000-এর মতো চামড়া ওঠে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। কিন্তু সেই তুলনায় আজকে অর্ধেক মতো চামড়া উঠেছে এবং যে চামড়া এসেছে সেই চামড়ারও আসলে দাম পাচ্ছেন না মৌসুমী ব্যবসায়ীরা। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা গ্রাম পর্যায় থেকে যে বড় বড় চামড়াগুলো 11 থেকে 1200 টাকা দরে কিনেছেন এবং লবণ খরচ করেছেন প্রায় 300 থেকে 400 টাকা। সেই চামড়াটি 1500 টাকা খরচের পর আজকে যখন প্রায় 2 সপ্তাহ পর হাটে নিয়ে এসেছেন, সেই চামড়ার দর কিন্তু 900 থেকে 1000 টাকার বেশি বলছে না। এবং যেগুলো মাঝারি মানের চামড়া, সেই চামড়ার দাম বলা হচ্ছে 600 থেকে 800 টাকার ভিতরে। এবং বেশ কিছু চামড়া আজকে আমরা দেখেছি যে 150 টাকা, 200 টাকা, 300 টাকা বিভিন্ন দামে আসলে চামড়াগুলো বিক্রি হয়েছে। এবং ব্যাপারীরা বলছেন যে তারা লবণ খরচ করে যে পরিমাণ পয়সা লগ্নি করেছিলেন এই চামড়ার পিছনে, সেই টাকাটা ওঠেনি। তারা আশায় বুক বেঁধেছিলেন যে বর্তমান সরকার যে চামড়ার দাম দিয়েছিল সেই অনুযায়ী বাজারটা তারা পাবে এবং লাভবান হতে পারবে, কিন্তু সরকারের নির্ধারিত সেই দামের সাথে বাজারের কোনো মিল নেই। সরকার ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা দরে চামড়া কেনার কথা বলেছিল, সেখানে আজকের হাটে সর্বোচ্চ চামড়া বিক্রি হয়েছে 35 টাকা ফুট এবং নিচে 25 থেকে 30 টাকা ফুট। ব্যবসায়ীরা আমাদেরকে যেটা জানিয়েছেন, যারা এখানকার আড়তদার বা ব্যাপারী, তারা বলেছেন যে বাজারের এই অবস্থার কারণ হচ্ছে যশোরের বাইরের যেসব ব্যাপারী, বড় বড় ব্যাপারী কুষ্টিয়া থেকে আসেন, নওগাঁ, ঝিনাইদহ সব বিভিন্ন জেলার থেকে বড় ব্যাপারীরা এই হাটে আসেন। তারা কিন্তু ঈদের পরবর্তী যে দুটো হাট, সে দুটো হাটে আসেননি। আজকে মাত্র এই হাটে মাত্র 2 জন বাইরের ব্যাপারী এসেছেন এবং তারা বলছেন যে তাদের কাছে তারল্য সংকট রয়েছে, কেন দীর্ঘদিন ধরে ব্যাংক বন্ধ রয়েছে এবং ট্যানারি মালিকরা পর্যাপ্ত পরিমাণ টাকা দেননি, যে কারণে তাদের হাতে টাকা নেই এবং তারা চামড়ার সঠিক মূল্য দিতে পারছেন না এবং তারা একটা ভয়ের মধ্যে থেকেই চামড়া ক্রয় করছেন। কারণ কি তারা ট্যানারির কাছে আসলে বাড়তি দামে চামড়া বিক্রি করতে পারবেন কিনা সেটা নিয়েও তারা শঙ্কিত। যশোরে এই ছিল আমার কাছে সর্বশেষ। যশোরের রাজারহাট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল মৃধা। গাইবান্ধার চরাঞ্চলের কৃষির চিত্র বদলে দিয়েছে ভুট্টা চাষ। খরচ কম ও লাভ বেশি হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের। উৎপাদন বাড়াতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। গাইবান্ধা থেকে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধার চরাঞ্চলের ব্রহ্মপুত্রের দুই পারে যেদিকে চোখ যায় শুধু সবুজ ভুট্টার সমারোহ। গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী ভুট্টার মোচা। প্রতি বিঘায় উৎপাদন খরচ বাদে লাভ 20 থেকে 25,000 টাকা। এতে আগ্রহ বাড়ছে কৃষকদের। এখানে আর কোনো ফসল করার ইয়া নাই, কায়দা নাই। ভুট্টা আসে বেশি, বালু উপযোগী জমি, ভুট্টা খরচ একটু কম হয়। ভুট্টা মারাই, শুকানো ও ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। ভুট্টা সংগ্রহ ছাড়াও এই গাছ জ্বালানি ও গোখাদ্য হিসেবেও ব্যবহার করা হয়। সরকারিভাবে ভুট্টা ক্রয়ের দাবি জানাচ্ছেন কৃষকরা। সরকারি রেট দেয়, ভুট্টার একটা রেট দিত বা সরকার যদি কিনতো তাহলে কৃষক আরো উপকৃত হতো। ভুট্টাটা বিক্রি করা সহজ, কৃষকও এখানে তারা আগ্রহী হচ্ছে। ভুট্টা চাষে আগ্রহ বাড়ায় সহযোগিতা করছে কৃষি বিভাগ। প্রণোদনা, প্রদর্শনী, প্রশিক্ষণ সহ দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা। একজন কৃষক যে ফসলটা করলো সেই ফসলটাই যেন তার পোকামাকড়, রোগ বালাই এই বিষয়গুলোয় যেন ক্ষতিগ্রস্ত না হয়, নিয়মিত তারা সেচ এবং আগাছা দমন কার্যক্রমগুলো করতে পারে, সেই পরামর্শগুলো আমরা দিচ্ছি। এবার গাইবান্ধা জেলায় 17,369 হেক্টর জমিতে 1,94,371 মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজার মূল্য হতে পারে 400 কোটি টাকার বেশি। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য দিয়ে বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
চরম পরিস্থিতিতে ইরান অবকাঠামোতে হামলা চালালে বা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দিলে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হতে পারে। এতে সপ্তাহ ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম একদিনে 7% বেশি ও সপ্তাহ ব্যবধানে বেড়েছে 13%। ইসরায়েল ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে গেছে। এতে এই অঞ্চল দিয়ে জ্বালানি তেলের যোগানে বিঘ্ন ঘটতে পারে এমন শঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। ফলে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে 13% বেড়ে ব্যারেল প্রতি $78 উঠে যায়, যা গত 27 জানুয়ারির পর সর্বোচ্চ। পরে দিনের লেনদেন শেষে প্রতি ব্যারেলের দাম 7% বেশি বেড়ে ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় $74.23। এতে সপ্তাহ ব্যবধানে অপরিশোধিত তেলের দাম 12.5% বেড়েছে। এদিন মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ক্রুডের দাম ব্যারেল প্রতি 14% বেড়ে $77.62 উঠেছে, যা 21 জানুয়ারির পর সর্বোচ্চ। পরে অবশ্য লেনদেন শেষ হয় $72.94। হিসাব বলছে একদিনের ব্যবধানে প্রতি ব্যারেলের দাম 7.62% আর সপ্তাহ ব্যবধানে জ্বালানি তেলের দাম বেড়েছে 13%। উত্তরে ইরান, দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ঘেরা হরমুজ প্রণালী উপসাগরীয় অঞ্চলকে আরব সাগরের সঙ্গে যুক্ত করে। এই প্রণালী বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ। বিশ্বের মোট জ্বালানির প্রায় 20% এই পথ দিয়ে সরবরাহ হয়। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস উৎপাদক দেশগুলো এই পথ দিয়ে তাদের জ্বালানি বিশ্ববাজারে পাঠায়। চরম পরিস্থিতিতে ইরানের অবকাঠামোতে হামলা বা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দিলে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি মানে দুনিয়া জুড়ে খাবারের দাম, পরিবহন ব্যয়সহ সবকিছুর দাম বাড়বে। এতে দিন শেষে নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ক্ষতিপূরণ দিয়ে 2টি প্রাণঘাতী দুর্ঘটনার বিচার এড়ানোর কয়েক সপ্তাহের মধ্যেই আবারও ভয়াবহ দুর্ঘটনায় বোয়িং। এবার বিধ্বস্ত হলো তাদের নিরাপদ বলে পরিচিত 787 ড্রিমলাইনার। ভারতের মতো উদীয়মান বাজারে এ দুর্ঘটনা শুধু স্থানীয় নয়, বৈশ্বিক আস্থাকেও নাড়িয়ে দিতে পারে বলে মত বিশ্লেষকদের। এদিকে বৃহস্পতিবার দিনের লেনদেনের শেষে কোম্পানির শেয়ার দর প্রায় 5% পড়ে যায়। ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে সেটি ছিল বোয়িংয়ের 787 ড্রিমলাইনার, যা 2011 সাল থেকে ব্যবহার হচ্ছে। ফ্লাইট রাডার অনুযায়ী উড়োজাহাজটি উড্ডয়নের মাত্র 625 ফুট উচ্চতায় গিয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 300 জন। মডেলটির এটি প্রথম বড় দুর্ঘটনা হলেও সময়টা বোয়িংয়ের জন্য অত্যন্ত স্পর্শকাতর, কেননা মাত্র কয়েক সপ্তাহ আগেই তারা 2টি প্রাণঘাতী দুর্ঘটনার দায় থেকে রেহাই পেয়ে মিটিয়েছে মোটা অঙ্কের ক্ষতিপূরণ। দুর্ঘটনায় পড়া 787 মডেলটি ছিল বিশ্বজুড়ে পরিচিত নির্ভরযোগ্য উড়োজাহাজ। কম জ্বালানি খরচ ও শব্দ দূষণহীন হওয়ায় দেশে দেশে এয়ারলাইনের কাছে জনপ্রিয়। কিন্তু এতদিন নিরাপদ ধরা হলেও এ মডেলের বিমান নিয়ে বিভিন্ন সময় ইঞ্জিনজনিত সমস্যা এবং কাঠামোগত দুর্বলতার অভিযোগ রয়েছে। এমনকি মাঝ আকাশে আকস্মিক উচ্চতা হ্রাস এবং ভেতর থেকে পাওয়া সতর্কবার্তা নিয়েও তদন্তে পড়তে হয়েছে বোয়িংকে। এর আগে 2018 ও 2019 সালে বোয়িংয়ের 737 ম্যাক্স মডেলের 2টি দুর্ঘটনায় নিহত হন শত শত মানুষ। সেই দায় মেটাতে গত মাসে যুক্তরাষ্ট্রে তারা প্রায় $101 কোটি ক্ষতিপূরণে রাজি হয়, যা অনেকের মতে ন্যায় বিচারের বিকল্প নয়। এই চুক্তির রেশ কাটতে না কাটতেই আবারও প্রাণঘাতী দুর্ঘটনায় পড়ল বোয়িং। এয়ার ইন্ডিয়া 2012 সাল থেকে বোয়িং 787 ব্যবহার করছে এবং বর্তমানে তাদের বহরে রয়েছে 30টির বেশি ড্রিমলাইনার। আন্তর্জাতিক উড়োজাহাজ শিল্পে বড় ব্র্যান্ড হলেও একের পর এক দুর্ঘটনা এবং নিরাপত্তা নিয়ে বিতর্ক বোয়িংয়ের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। বিশ্লেষকদের মতে ভারতের মতো উদীয়মান বাজারে এই দুর্ঘটনা শুধু স্থানীয় নয়, বৈশ্বিক আস্থাকেও নড়িয়ে দিতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আফ্রিকার 53টি দেশের পণ্য আমদানিতে শুল্ক তুলে নিতে প্রস্তুত চীন। গেল বুধবার চীন আফ্রিকা সহযোগিতা বিষয়ক এক বৈঠকে এ ঘোষণা দেয় বেইজিং। তবে কার্যকরের তারিখ এখনো জানায়নি দেশটি।
আফ্রিকার দেশগুলোর মাথার ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের আশঙ্কা খাড়ার মতো ঝুলছে। এমন অবস্থায় মহাদেশটির 53টি দেশের পণ্য আমদানির ওপর থেকে বিদ্যমান শুল্ক প্রত্যাহারের জন্য প্রস্তুত চীন। চীন আফ্রিকার সহযোগিতা বিষয়ক এক বৈঠকে এমন ঘোষণা দেয় বেইজিং। তবে কবে কার্যকর করা হবে এই নিয়ম সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানায়নি দেশটি। 15 বছর ধরে আফ্রিকার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। 2023 সালে বেইজিং এ মহাদেশটির রপ্তানি ছিল প্রায় $1700 কোটি। গত বছর স্বল্পোন্নত দেশ হিসেবে আফ্রিকার 33টি দেশের পণ্যের ওপর থেকে শুল্ক মওকুফ করে চীন। এই ঘোষণা সেই উদ্যোগেরই সম্প্রসারণ বলে জানিয়েছে দেশটি। শুধু এসওয়াতিনি এই শুল্কমুক্ত সুবিধার বাইরে থাকবে, কারণ দেশটি তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, যা চীনের এক চীন নীতির পরিপন্থী। বেইজিং মহাদেশটি থেকে বর্তমানে প্রচুর কাঁচামাল আমদানি করে, বিশেষ করে কঙ্গো ও গিনি থেকে। অন্তরা সেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শতাধিক মার্কিন পণ্যে ট্যারিফ ছাড় সরকারের, বছরে 2000 কোটির বেশি রাজস্ব হারানোর শঙ্কা। বাড়তি শুল্ক এড়াতে 5 জুলাইয়ের মধ্যে পোশাক রফতানির তোড়জোড়। কোরবানির পর যশোরের রাজার হাটে বসেছে দ্বিতীয় চামড়ার হাট। লবণজাত চামড়া বিক্রি করতে এসে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা, নামমাত্র দাম পাওয়ার অভিযোগ। এবং ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। তেল সরবরাহ ব্যাপক ব্যাহত হওয়ার শঙ্কা। শুক্রবার এক লাফে 7% বেশি বাড়ল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।